নমস্কার, আনন্দন টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে নারী কথা অনুষ্ঠানের আজকে পঞ্চম পর্ব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বর্ণালী ঘোষ। নমস্কার। ইতিমধ্যে ডক্টর ঘোষের দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা পেয়েছি এবং অনেকেই উপকৃত হয়েছেন। আমরা বেশ কিছু খবর পাচ্ছি বিভিন্ন মানুষের কাছ থেকে, আমাদের দর্শকদের কাছ থেকে, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু যেটা পাচ্ছি না সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন, তাই তো? যেটা আপনি প্রথম দিনেই কথা দিয়েছিলেন যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা মহিলাদের তারা এখানে জানালে আপনি উত্তর দেবেন, কিন্তু আপনি এখনো সেরকম কোনো কিছু করতে পারেন। সুতরাং চাইছি, দাবি করছি, বারবার বলছি যে আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের জানান। মিনিমাম নয়, বিনা পয়সায় পরামর্শ পাবেন একজন এত বড় গাইনোকোলজিস্টের কাছ থেকে, এবং যিনি কিনা সার্জেনও তার পাশাপাশি। চারটিখানি কথা তো নয়। তো আজকের বিষয়টা বর্ণালী দেবী, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রতিটি মেয়েকে 12-13 বছর বয়স থেকে শুরু করে মোটামুটি 50 পর্যন্ত, তাই তো? আমি যদি খুব ভুল না হই, 50 পর্যন্ত এটা ফেস করতেই হবে। এবং অনেককেই আমি এরকম বলতে শুনেছি। আমি একজন পুরুষ হিসেবে আমার মূল্যায়নটা একটুখানি ছোট্ট করে বলে দিই। আমার স্ত্রীকেই যখন আমি বলতে শুনেছি যে প্রতি মাসেই তার পিরিয়ডের সময়, বা বাংলায় যেটাকে মাসিক বলা হয়, সেই সময়টাতে সে প্রতিবারই বলে কবে শেষ হবে, কবে শেষ হবে, কবে শেষ হবে, আর পারছি না। এর কারণটা হচ্ছে এরকম যে প্রায় প্রতিটি মেয়েই বোধহয় পিরিয়ড সংক্রান্ত ব্যথা, পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন অস্বস্তি, নানান রকম র্যাশ, এটা ওটা সেটা অনেক কিছুতে ভোগেন। তো যে কারণে আজকের বিষয়টাই আমরা রেখেছি যে যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন বা মাসিক, এই বিষয়ে। এটা কি খুব কমন একটা ব্যাপার বর্ণালী দিদি, যে যন্ত্রণা হবেই? হ্যাঁ, পিরিয়ডের সময় কিছুটা ব্যথা হওয়াটা ইউনিভার্সাল, কমন শুধু নয়, একদমই হবে। কারণ পিরিয়ডের যে নর্মাল শারীরবৃত্তীয় ব্যাপার, সেটা হচ্ছে ইউটেরাসের ভেতরে পিরিয়ডের ব্লাডটা কালেক্টেড হয়, সেটা স্প্যাজম হয়ে বা একটা ক্র্যাম্প হয়ে বেরোয়। সুতরাং ক্র্যাম্প ব্যাপারটা, হ্যাঁ, এটা কি মানে ক্র্যাম্পটা কি শরীর নিজেই তৈরি করে? হ্যাঁ, সেটাই বলছি, যাতে ওটা বেরিয়ে আসে। এক্স্যাক্টলি। এবং এই ক্র্যাম্পটার জন্যই কি যন্ত্রণাটা হয়? একদম একদম, তাহলে আমি ঠিকই ধরেছি একদম। বলুন। তো আমাদের মাথায় রাখতে হবে যে পিরিয়ডের যে ব্লাডটা, সেটা বের করার জন্য নর্মাল নেচারের সিস্টেমটাই হচ্ছে ইউটেরাসটাকে ক্র্যাম্প করানো। যেরকম আমরা একটা ছোট কোনো থলি থেকে যদি স্টিকি কোনো মেটেরিয়ালকে বের করি, আমরা স্কুইজ করি, চাপি, ছোট ওপেনিং দিয়ে যদি বের করতে হয়। এই যে স্কুইজিং, এটা কিন্তু ইয়েও করে, নেচারও করে, প্রকৃতিও করায়। ইউটেরাসটাকে স্কুইজ করায়, স্কুইজ করার জন্য যে কালেক্টেড যে ব্লাডটা থাকে সেটা বেরিয়ে যায়। সাধারণত প্রকৃতির সিস্টেম তো ফুল প্রুফ হয়, মানে এই ইঞ্জিনিয়ারিংকে তো আমরা ম্যাচ করতে পারি না। সেই জন্য নেচার যেভাবে করেছে, যে ইউটেরাসের ভেতরকার যে নার্ভগুলো, সেই নার্ভগুলো সাধারণত ইনসেনসিটিভ হয়, খুব বেশি সেন্সিটিভ হয় না, যার জন্য যতটা ক্র্যাম্প হয় বা হওয়ার কথা অতটা ফিলিং সাধারণত মেয়েরা করে না। কিন্তু কারুর ক্ষেত্রে দেখা যায় যে কিছু ভেতরকার নিউরোমাস্কিউলার বা নার্ভ এবং মাসেলের কিছু কিছু সমস্যা থাকার জন্য পেনটা এক্সেসিভ তারা ফিল করে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কিছুটা পেন, কিছুটা ডিসকমফর্ট, সেটা একদম স্বাভাবিক ঘটনা, সেটা আপনাদের বুঝতে হবে। এটা যদি খুব বেশি হয় তখন সেটাকে আমরা অস্বাভাবিক ধরি। শুধু পেটের ব্যথাই নয়, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পিরিয়ডের সময়টা বা তার 1-2 দিন আগে থেকে একটা হেডেক, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, থ্রবিং পেন, সেটাও কিন্তু একটা ক্র্যাম্পেরই আরেক ধরনের এক্সপ্রেশন। আবার লেগ পেন হয়, কাফ মাসেলে, হ্যাঁ, ক্র্যাম্প হয়, ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। তো এই সবগুলোই কিন্তু একটাই মেকানিজমের প্রকাশ, নানা দিক থেকে হয়। তো আমাদের মাথায় রাখতে হবে যে ব্যথা পিরিয়ডের সময়কার শুধু পেটে বা তলপেটে নয়, কোমর, ব্যাক সাইডে হতে পারে, পায়ে হতে পারে, অথবা যেটা বললাম ফোরহেডে, মাথায় একটা ব্যথা হতে পারে। যন্ত্রণাবিহীন কোনো রকম পিরিয়ড হয় না দুনিয়াতে। কোনো মেয়েই যন্ত্রণাবিহীন পিরিয়ড হচ্ছে, অত যন্ত্রণা হচ্ছে না, এটা অসম্ভব। আমি এটা কি বলতে পারি? না, ওটা ওভার সিম্পলিফিকেশন হচ্ছে, একদম অসম্ভব নয়, তবে ডিসকমফর্ট বলতে পারি আমরা। আচ্ছা, কিন্তু যন্ত্রণার কিছু হলেও, অল্প হলেও, হ্যাঁ, মানে সাম এলিমেন্ট অফ একটু অসুবিধে, অস্বস্তি, একটা ক্র্যাম্পি ফিল, এটা কিন্তু একদম হবেই, এটা হবেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসে যায়। অনেকেই আমি দেখেছি যে ওষুধপত্র খান,
বিশেষ করে বাচ্চা মেয়েদের, মানে যাদের ধরুন পিরিয়ড শুরু হয়েছে, তাদের জন্য তাদের মায়েরা দৌড়োদৌড়ি করেন ডাক্তারের কাছে যে ওষুধ দিন, কিছু একটা ওষুধ দিন, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা আমার। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছে মতো দোকানে গিয়ে, আমরা তো আমাদের দেশে তো এগুলো স্বাভাবিক ওষুধ পাওয়া যায়, এটাই এই ওষুধ খাওয়াটা কতটা নিরাপদ? এটা কি কঠিন একটা রোগের দিকে ঠেলে দেয় না? আশঙ্কা থাকে না? নিরাপদ নয়। আমি যদি একদম ব্ল্যাঙ্কেট আনসার দিই, এটা একদমই নিরাপদ নয়। মাথায় রাখবেন যে কিছু কিছু পিরিয়ড ডিসঅর্ডারে যে পেইন হয়, তার জন্য দোকানে এখনও যা যা ওষুধ ডিসপেন্স করা হয়, বিশেষত কোয়াকারি থেকে যারা মানে হাতুড়ে ডাক্তার বা কম্পাউন্ডার উইদাউট প্রপার ডিগ্রি, তারা যে যে ওষুধগুলো ডিসপেন্স করেন সেগুলো কিন্তু অনেক পুরনো দিনের ওষুধ। তার অনেকগুলোই এখন ব্যবহারও হয় না, আমরা প্রেসক্রাইব করিও না, অথচ দশকের পর দশক ধরে এই ওষুধগুলো গ্রামে গঞ্জে মফস্বলে চলে আসছে। মানে বাড়ির লোকেরাও নাম জানে, এটা শুধু কম্পাউন্ডার জানে বা ওষুধের দোকানের ছেলেটি জানে তা নয়, সবাই জানে যে পিরিয়ড ডিসঅর্ডার হলে পরে এই ওষুধটা খেয়ে নিতে হয়। কিরকম দু একটা নাম বলবেন? না, একদমই বলবো না, আমাদের নাম নেওয়া উচিত নয়। বাট দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস প্র্যাকটিস উইদাউট প্রেসক্রিপশন। আমাদের দেশে তো কনসেপ্টটা খুব একটা নেই, ওটিসি বা ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো সেফলি পাওয়া যায়। ড্রাগ অথরিটি অ্যাকচুয়ালি আমাদের দেশেও কিছু কিছু ওটিসি ড্রাগের এনলিস্টমেন্ট করেনি তা নয়, কিন্তু সে সম্পর্কে পাবলিক অ্যাওয়ারনেস এখনও ভীষণ কম, একদমই নেই। হ্যাঁ, সেজন্য আপনাদের জানিয়ে রাখি যে ওটিসি হিসেবে যদি দোকান থেকে কিনে খান, প্যারাসিটামল খেতে পারেন। প্যারাসিটামল যদি আপনি অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড বেসিসে খান, হঠাৎ দরকার হলো একটা দুটো খেতে হলো দিনে, তাহলে সেটা খুব একটা ক্ষতি করে না। সেটা একমাত্র প্রেসক্রিপশন ছাড়া আপনারা নিতে পারেন। বাকি লং টার্ম ইউজের জন্য বা ইভেন শর্ট টার্ম ইউজের জন্য প্রেসক্রিপশন ছাড়া ড্রাগ নেওয়া উচিত নয়। এরপরে একটা জিনিস এসে যায়, মানে অনেকেই বলেন যে আমাদের একটা পুরনো কথা আছে, প্রবাদ আছে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি। আমি জানি হয়তো আপনিও শুনে থাকবেন কথাটা। অর্থাৎ আটা যেরকম হবে সেরকম রুটি হবে, মা যেরকম হবে মেয়েও সেরকম হবে। তার মানে এই যে পিরিয়ড পেইন বা মাসিকের সময়ের যে যন্ত্রণা, সেটা কি মায়ের থাকলে মেয়ের হবে, ঠাকুমার থাকলে মায়ের হবে, এরকম কি ব্যাপার? মানে দিদিমার থাকলে মায়ের হবে, এরকম কি ব্যাপার? কিছুটা হলেও একটা ইনহেরিটেন্স আছে ডিসমেনোরিয়ার। অর্থাৎ পিরিয়ড পেইনটা, ক্র্যাম্পিং যে প্যাটার্নটা, সেটা একই পরিবারের দুই বোন আমরা দেখি, মা দুই বোনেরই হাত ধরে নিয়ে এলো, মানে আমার এই মেয়েটারও হয়, ছোটোটারও হয়, আবার বলে যে আমারও ছিল। তো এটা আমরা ভালোই পাই যে একটা পরিবারে প্রত্যেকটি মহিলাই কিন্তু যদি পিরিয়ডের সময় পেইনে আক্রান্ত হন, তারা রিলেট করতে পারেন যে আমারও ছিল, আমার মেয়েরও আছে, বা আমার বোনের আছে, আমারও আছে, লাইক দ্যাট টু সাম এক্সটেন্ট। এটা তো আপনার প্রথম প্রশ্নটার উত্তরটাই তো দাঁড়িয়ে গেল যে মানে পিরিয়ড সংক্রান্ত পেইন সব মেয়েই কিছু না কিছু ভোগেন, কেউ বেশি কেউ কম। এটা মানে কিন্তু একটা অস্বস্তি, একটা ক্র্যাম্প বা ইত্যাদি, এগুলো খুব কমন একটা ফ্যাক্টর, যেটা হবেই না। চেম্বারে যিনি আসছেন তিনি ব্যথায় অস্থির হয়েই আসছেন, হ্যাঁ, সুতরাং তাদের ক্ষেত্রে শেষ পর্যায়ে পৌঁছলে তবেই আসে। শেষ কথাটা বলা উচিত না, বাট সিগনিফিক্যান্ট, মানে যথেষ্ট যখন কষ্ট হচ্ছে, সহ্য করতে পারা যাচ্ছে না, সেই সময়ই তারা আসছেন। আচ্ছা, আপনি একটু আগে বলেছেন, তবু আমি আরেকবার জিজ্ঞেস করছি যে এই ব্যথার মানে কমন কতগুলো তো কারণ আছে, সেগুলো কি কি? পিরিয়ডের সময় যে এক্সেসিভ পেইন, আমি এর আগে যেটা বলেছি সেটা হচ্ছে নর্মালি কেন পেইন হয়, সেটা হচ্ছে যেটা স্প্যাজমের কথা বললাম। কিন্তু যদি আমরা বলি যে এক্সেসিভ পিরিয়ড পেইনের কথা, তখন কিন্তু এছাড়াও আরও কিছু কিছু প্রবলেম, যেগুলোকে আমরা প্যাথোলজি বলি বা অসুখ বলি, সেরকমও ঘটনা থাকে। তার মধ্যে কিছু কিছু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, যেরকম এন্ডোমেট্রিওসিস, যেটাকে গ্রাম বাংলায় বলা হয় বাদক। বাদক কথাটার সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত, যেরকম শাশুড়ি বলেন আমার বৌমার বাদকের ব্যথা আছে, বা বৌমাও বলে যে আমার ছোটোবেলা থেকেই বাদক আছে, আপনি দেখুন না আমার মেয়েটারও মনে হচ্ছে বাদকের ব্যথা। সো বাদক একটা বিশেষ গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটার এক্সপ্রেশনই হয় হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল পেইন। তারপর কিছু কিছু টিউমার আছে, যে টিউমারগুলো ইউটেরাসের টিউমার ইন পার্টিকুলার থাকলে পরে এক্সেসিভ মেনস্ট্রুয়াল পেইন হতে পারে। তো যদি এক্সেসিভ পেইন হয় যেটা সহ্যের বাইরে, তাহলে কিন্তু আমরা সবসময়ই কি কারণে হচ্ছে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তার মানে এটার একটা ক্লিনিক্যাল সাইড রয়েছে,
এটা এই নিয়ে কোনো সংশয় নেই যে যদি আপনার অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি ঘরোয়া কোনো সমাধানে এর রাস্তা খুঁজে পাবেন না, এবং মাসের পর মাস যদি চলতে থাকে তাহলে অবশ্যই সেটা একটা আশঙ্কার বিষয়। এবারে এর সঙ্গে সম্পর্কিত একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে পিরিয়ড পেইন বা মাসিকের সময় যন্ত্রণা, এর ফলে কি বন্ধ্যাত্ব হতে পারে? আশঙ্কা থাকে কি? কথাটা ওরকমভাবে সরাসরি বলা খুব মুশকিল যে ব্যথা হলেই বন্ধ্যাত্ব হবে। তবে খুব এক্সেসিভ পেইন যাদের হয় তাদের একটু আগেই আমি বলেছি কারো কারো ইউটেরাসে টিউমার থাকে, বা কারো কারো এন্ডোমেট্রিওসিস বা বাদকের যে প্রবলেমটা সেটা থাকে। সেটা হচ্ছে পিরিয়ডের সময় যে ব্লাডটা বাইরে আসে ওরকমই কয়েক ড্রপ ব্লাড পেটের ভেতরে যায় থ্রু দ্য টিউবসগুলো খোলা থাকে, ভেতরে গিয়ে পড়ে। এবং যাদেরই রেট্রোগ্রেড পিরিয়ড হয় তাদের দেখা যায় যে পেটের ভেতর ছোট ছোট ব্লাড কন্টেনিং সিস্ট হয়, ব্লাড ভরা সিস্ট হয়। এবং এদের আমরা দেখি এক্সেসিভ পিরিয়ড পেন হয়, তার সঙ্গে ইনফার্টিলিটির বা সাবফার্টিলিটির সমস্যা হয়, যে বাচ্চা চাইছি আসছে না। সুতরাং এক্সেসিভ পেইন যদি হয় পিরিয়ডের সময়, অসম্ভব ব্যথা হচ্ছে, অবশ্যই সেটার চিকিৎসা করানো দরকার। তার মানে বুঝতেই পারছেন যে শরীর কিন্তু বলে দেয়। শরীর যদি অতিরিক্ত ব্যথা দেয় তার মানে শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার কিন্তু ইনফার্টিলিটি থেকে যেতে পারে, আপনার বন্ধ্যাত্ব হতে পারে, আপনি এখনই চিকিৎসাটা করান। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা অবশ্যই প্রত্যেকটি মেয়েকে এবং তাদের স্বামী বা বাবা বা ভাই তাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যদি এরকম ভয়ঙ্কর যন্ত্রণায় কেউ ভোগে। আমি এখানে আরেকবার একটু আসবো। সেটা হচ্ছে যে মেয়েরা অল্প বয়স থেকে এই ধরনের ব্যথায় ভোগে তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব অল্প বয়সে একটা ল্যাপারোস্কোপি করা হয়। আচ্ছা, কারণ এই যে ডায়াগনোসিসটা এন্ডোমেট্রিওসিস বা বাদকের যেটা আমি বললাম, এই ডায়াগনোসিসটা কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। সেই জন্য আমাদের দেশেও এখন আর্লি এজ ল্যাপারোস্কোপি অনেক হয়, মানে টিনেজার মেয়েদের আমরা ল্যাপারোস্কোপি করি। তাতে ফলটা কি হয় যে খুব আর্লি এজে ধরা পড়ে অসুখটা, এবং তার জন্য আমরা লং টার্ম তাদেরকে চিকিৎসা দিই। এই মেয়েটি হয়তো বিয়ে করবে 10 বছর বাদে, কিন্তু তার অসুখটা যাতে প্রোগ্রেস না করে আমাদের হাতে একটা টুল রইলো, আমরা ডায়াগনোসিস করে তাকে ওই চিকিৎসায় রাখলাম, এবং পরবর্তীতে সে যাতে বন্ধা না হয়ে সেদিকটাও দেখা। বিদেশে এটা প্রায় 50 বছর ধরে আছে, বহুদিন ধরে। হ্যাঁ, আমাদের দেশে এটা হয়তো বছর 20 আর্লি এজ ল্যাপারোস্কোপির এই চলটা, মানে গার্জেনরাও মেনে নিচ্ছেন আর কি, আগে গার্জেনরা মানতেন না। আচ্ছা 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 আচ্ছা, মানে আগে গার্জেনরা এটা বুঝতেন না যে এটা কতটা গুরুত্ব। না, মেয়ের আবার স্টিগমা, একটা ট্যাবু না, মেয়ের গাইনোকোলজিক্যাল একটা কিছু রয়েছে যার জন্য অপারেশন করতে হলো। সেই মেয়েটিকে বিয়ে দেওয়া মুশকিল, লুকিয়ে তো বিয়ে দেওয়া যাবে না, আশঙ্কা থেকে যায়। তো ওই ট্যাবুটার জন্য আমরা অপারেশনে রাজি করাতে পারতাম না। দেখুন যে কত ভুল ধারণার বশবর্তী হয়ে কত মানুষের জীবন নষ্ট হয়ে যায় এরকম ছোটখাটো ব্যাপার। সময় মতো চিকিৎসা করলেই তো ব্যাপারটা মিটে যেত। আচ্ছা, একটা ব্যাপার বলি, জিজ্ঞেস করি আপনাকে। খুব অল্প বয়স থেকেই খেয়াল করেছি যে আমাদের দেশে মেয়েদের মধ্যে এই যে মাসের একটা বিশেষ সময় ঋতুচক্র শুরু হলো ইত্যাদি, তারপর থেকে একটা ঢাকা চাপা দেওয়া, একটা সেটাকে আটকে দেওয়া, সেটাকে কোনো রকমভাবে কেউ যেন জানতে না পারে, হাসাস এই একটা ব্যাপার। এবং এই যে পিরিয়ড পেইন বাড়িতে অনেক সময় চোখে পড়েছে, বোন যখন বড় হচ্ছে, আমি ঠাকুমাকে দেখেছি যে ঘটি, আপনার ওই শুকনো ঘটি, সেটাকে ঘুঁটের আগুনে গরম করে তার তলপেটে সেঁক দেওয়া। এই যে হোম রেমেডিসগুলো, ঘরের যে হোম রেমেডিস, এটা কতটা কার্যকরী? দেখো, অনাদি অনন্তকাল ধরে মেয়েদের পিরিয়ড হয় এবং তাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শনের সাংঘাতিক ব্যথা হয়। সুতরাং ইট ইজ বাট ন্যাচারাল যে কিছু কিছু হোম রেমেডিস থাকবেই। তো এই যে হোম রেমেডিসগুলো, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পেটে কোনো ফর্মে শুকনো গরম সেঁক দেওয়া। সেটা শুকনো কাপড়, মানে যেটা আমি বললাম যে আমি ঠাকুমাকে দেখেছিলাম, ঘুটের আছে গরম করে দেওয়া, কাপড় দিয়ে মুড়িয়ে সেটা দিয়ে সেঁক দেওয়া। এক একটা পরিবারে এক এক ধরনের চল থাকে। তো কেউ হয়তো হট ওয়াটার ব্যাগ বা এই ধরনের শুকনো কাপড় চাটুতে গরম করে সেঁক দিচ্ছেন, আবার কেউ এই ধরনের মেটাল দিয়ে করছেন। তো এটা সত্যি ভালো কাজ করে, কারণ পেইনের সঙ্গে যদি টেম্পারেচারটাকে আমরা কম্বাইন করি, একটা কাউন্টার ইরিটেশন, এটা ব্যথাটাকে আমরা একটা কাউন্টার দিচ্ছি। এবং যদিও এই হিটটা সরাসরি ইউটেরাস যেখানে থাকছে সেই জায়গা অবধি যাচ্ছে না, কিন্তু পেইনটার একটা স্কিন টুইক পর্যন্ত পেইনটা স্প্রেড করে।
তার মানে ইউটেরাসের যে নার্ভগুলো সেগুলো স্কিন পর্যন্ত স্প্রেড হয়, সেটা কিন্তু গরম সেক দিলে অনেকটা সুদিং, একটা আরামদায়ক এফেক্ট হয়। অনেকে আমাদের বলেন যে গরম জল খাওয়ান তারা, এবং সেটাতেও তাদের একটা ভালো একটা সুদিং কিছুক্ষণের জন্য একটা এফেক্ট হয়। সো দিস আর অল হার্মলেস থিংস, এগুলোতে তো কোনো অসুবিধে নেই, করাই যেতে পারে। এবং এই ধরনের ঘরোয়া টোটকাগুলোতে অনেক সময়ই আমরা দেখেছি অল্প স্বল্প ব্যথার ভালোই আরাম হয়, সেটা করতে কিন্তু কোথাও কোনো অসুবিধে নেই। অর্থাৎ বহুকাল ধরে চলে আসা, নারীরা নিজেরাই আবিষ্কার করেছেন যে কিভাবে তাদের এই ব্যথার থেকে তারা মুক্তি Relief পেতে পারেন, পেতে পারেন, রিলিফ হ্যাঁ। পেতে পারেন কিছুটা হলেও। কিন্তু আবারও মনে করিয়ে দিই, যদি প্রচণ্ড বেশি ব্যথা হয় তাহলে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই যান, না হলে ভুল করবেন, না হলে একটা ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। আজকে একটা মাঝখানে একটা কথা একটু আমি বলছি, সেটা এরকম, আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা খুব কমন ইস্যু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু বলে আজকে অনুষ্ঠানটা একটু বড় হবে। আচ্ছা, বর্ণালী দেবী, আপনার অনুমতি নিয়ে নিলাম, এবং সেই সঙ্গে মনে করিয়ে দিলাম যে আনন্দম টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অন্যদেরকেও বলুন, কারণ এত দরকারি তথ্য কিন্তু আপনাকে কেউ এত সহজে দেবে না। এর জন্য ওনাকেই যদি দেখাতে হয় একটা বিশাল ভিজিট দিয়ে, তবে দেখাতে হবে, বহুদিন অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তবে আপনি পাবেন। এখানে কিন্তু সহজেই পেয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে কোনো রকম আলাদা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, তাই অন্যদেরও বলুন। একটা ব্যাপার বলি আপনাকে, মানে জানতে চাইছি যে দেখুন, ওষুধ খাওয়া নিয়ে অনেকেরই অনেক রকম মানে আপত্তি, ওজোর ইত্যাদি ইত্যাদি থাকে। আমার নিজেরই যেমন, আমি খুব একটা দীর্ঘমেয়াদে একটা ওষুধ আমাকে খেতে হবে, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি চেষ্টা করব শরীরকে অন্যভাবে সুস্থ করে নেওয়ার। কিন্তু আমার তো এই সমস্যাতে ভুগতে হয় না যে সমস্যাতে মেয়েরা ভোগেন। এক্ষেত্রে অনেককেই তো দেখেছি যে দীর্ঘমেয়াদে পেইন কিলার বা এই ধরনের ওষুধ খেতে তারা পছন্দ করেন না। আপনার মতামতটা কি এ ব্যাপারে? যদি একটা বেশ সাংঘাতিক রকম পেন পিরিয়ডের সময় হয়, তাহলে ডাক্তারের কাছে গেলেই তারা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। তো এই পরীক্ষা নিরীক্ষায় যদি দেখা যায় যে এমন কিছু একটা বেরোলো যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি অনুরোধ করব ডাক্তারের চেম্বারে যখন এসেছেন তখন তো একটা কোনো একটা মানে বিশেষ কারণেই এসেছেন আর সুফল পাবেন আশা করে এসেছেন। তো সেক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ দেওয়া হয় বা খেতে বলেন ডাক্তার, সেটা ফলো করাই ভালো। আর যখন আমরা এই মেনস্ট্রুয়াল পেইনের কথা আলোচনা করছি, তখন সাধারণত যেটা আমরা করি যে এটা যেহেতু মাসের একটা নির্দিষ্ট সময়ে ব্যথাটা হয়, তো আমরা ওই পিরিয়ডের দিন ধরে ওষুধ দেওয়ার চেষ্টা করি। আর যেরকম এন্ডোমেট্রিওসিস বা ভেতরকার কিছু কিছু সিস্ট এগুলো যদি থাকে, তখন কিন্তু আমরা কয়েক মাস বা বছর অবধি টানা চিকিৎসা করার কথা, অর্থাৎ যাতে পুরোপুরি কিওরটা হয়ে যায়। এক্স্যাক্টলি, তা না হলে ডিজিজটা প্রোগ্রেস করতে পারে, যেটা তার পক্ষে ভবিষ্যতে ক্ষতিকর হবে। এই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একটা ব্যাপার, যে এই ওষুধের ক্ষেত্রে ধরুন কেউ একটু একটা সময় পর্যন্ত ওষুধটা খেলেন, তারপরে ব্যথাটা কমে গেল, তিনি ছেড়ে দিলেন, বন্ধ করে দিলেন। এর ফলে কি এরকম কিছু আশঙ্কা থাকতে পারে যে পরবর্তীকালে গিয়ে দেখা গেল যে সেটা ভেতরে রয়ে গেল, যে সিস্ট বা ইত্যাদি এগুলো রয়ে গেল, সমস্যাটা রয়ে গেল, এবং সেটা হয়ে গেল বন্ধ্যাত্বের কারণ? এরকম কি হতে পারে? শুধু বন্ধ্যাত্বই নয়, একটা মানুষ, একটা মেয়ের বিশেষ করে জীবনটা যে শুধু তার রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি বা রিপ্রোডাক্টিভ কেরিয়ারের উপরই নির্ভর করে তা তো নয়, তার নিজস্ব হেলথটাও একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। সেজন্য এমন যদি কোনো অসুখ তার থাকে যে ওষুধটা না খেলে অসুখটা ভেতরে ভেতরে বাড়তে থাকবে, সেটা তার নিজের হেলথের পক্ষে ডেট্রিমেন্টাল বা ক্ষতিকর। সেজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে ডক্টর যদি দিয়ে থাকেন ওষুধ, ইনি কিন্তু পেশেন্টের ভালোর জন্যই দিয়েছেন, এবং অন প্রেসক্রিপশন ডাক্তার দায়িত্ব নিয়ে লিখে দিয়েছেন ওষুধ। সেক্ষেত্রে কিন্তু অন্য কারোর কথা শুনে ওষুধ বন্ধ করে দেওয়া উচিত নয়। দিলে কি হতে পারে, যে অসুখের জন্য দেওয়া হয়েছে চিকিৎসাটা, সেই অসুখটা কিছুটা কমে আবার নর্মাল তার যে পেস তাতে সেটা বাড়তে থাকবে, এবং একটা হেলথ হ্যাজার্ড প্লাস ভবিষ্যৎ তার রিপ্রোডাক্টিভ কেরিয়ার জিওভার্টাইজড বা কম্প্রোমাইজড হতে পারে। অর্থাৎ এই আশঙ্কাটা থেকে যাচ্ছে, মাথায় রাখুন। যে কথাটা ডক্টর ঘোষ বললেন সেটা অবশ্যই ভুলে যাবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা। এই সঙ্গে একটা বিষয় এসে যায় যে ঠিক কখন, মানে পিরিয়ড সংক্রান্ত বা মাসিক সংক্রান্ত ব্যথা নিয়ে ঠিক কখন একটি মেয়ে ডাক্তারের কাছে যাবেন, কোন সময়টা, হোয়াট ইজ দ্য পয়েন্ট? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ আমরা আগে থেকেই বলছি যে পেইন অল্প বিস্তর সবারই হতে পারে, ডিসকমফর্ট অল্প বিস্তর সবারই হতে পারে। তাহলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? বিদেশে বিশেষত চল আছে পেইন ডায়েরি মেনটেন করার।
যে পিরিয়ডের সময় কোন কোন দিনে ব্যথা হলো এবং সেই ব্যথাটা কত ঘন্টা থাকলো, এবং তারা ওটিসি বিশেষত ড্রাগ কিনে যারা খায় তারা কটা ওষুধ থ্রু আউট একটা সাইকেলে, তার যদি 5 বা 6 দিন পিরিয়ড থাকে কদিন তাকে ওষুধ খেতে হলো। তো আমরাও একটা রাফলি ইতিহাস নিয়ে বোঝার চেষ্টা করি যে এই মেয়েটির যে পিরিয়ড হচ্ছে সেটা কতটা ইন্টেন্স, মানে তার মেডিসিন রিকোয়ারমেন্ট কী আছে, কত দিন ধরে তার ওষুধ খেতে হচ্ছে এবং কত বেশি ওষুধ খেতে হচ্ছে, আর কদিন সে ভুগছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কখনো কখনো আমরা দেখি কি ম্যান আওয়ার লস হয়, যে পিরিয়ডের পেইনের জন্য সে উঠে অফিস যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, এই জায়গাটাতেই আসছিলাম, পরীক্ষা দিতে পারছে না, তখন কিন্তু তাকে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তখন অপেক্ষা করে হোম রেমেডির জন্য বসে থাকলে হবে না। অর্থাৎ হোম রেমেডিতে তখন আপনি কিন্তু সমাধান পাবেন না, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। খুব স্পষ্ট করে বললেন। এবার আজকের এপিসোডের আমার শেষ প্রশ্ন সেটা এরকম, আপনি একটু আগে বললেন যে ম্যান আওয়ার লস্ট হয়, মানে কাজ করতে পারেন না বা ইত্যাদি ইত্যাদি হয়। এই পিরিয়ড চলাকালীন এই ট্যাবুটাও আমাদের দেশে আছে। প্রচুর মানুষের কাছে আমি শুনেছি যে সে খেলাধুলো করতে পারবে না, সে দৌড়ঝাঁপ করতে পারবে না, অফিস যেতে পারবে না ইত্যাদি। এমনকি কোনো কোনো জায়গাতে কোনো কোনো দেশে তো আবার পিরিয়ডের সময় মেয়েদের ছুটি দিয়ে দেওয়া হয়, এরকমও নিয়ম চালু হয়েছে। আমাদের দেশেও এরকম শুনছি যে এরকম সম্ভাবনা একটা দেখা দিচ্ছে। তো সত্যিই কি এটা ঠিক কথাই যে একটা মেয়ের পিরিয়ড চলছে বলে, একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটা চলছে বলে সে খেলাধুলো করতে পারবে না, সে দৌড়ঝাঁপ করতে পারবে না, সে অফিস যেতে পারবে না, এটা কি ঘটনা? হ্যাঁ, উত্তরটা আমি আগে একটু লাইটার ভেনে যাই। পিরিয়ডের জন্য যদি মেয়েরা খেলতে না পারে, স্কুলে কলেজে না যেতে পারে, অফিস কাছারিতে না যেতে পারে, তাহলে ধীরে ধীরে কিন্তু মেয়েদের জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে। মেয়েদের আর কেউ চাকরি দিতে চাইবে না, কারণ আজকালকার দিনে সরকারি চাকরি আর কটা, প্রাইভেট চাকরি তো বেশি থাকবে। এবং বারবার প্রত্যেক মাসে 3 দিন 4 দিন করে ছুটি দিয়ে কোনো এমপ্লয়ার আমার মনে হয় মেয়েদের আর এমপ্লয় করবেন না। সেই জন্য আমি আমার চেম্বারে যারা আসেন তাদের সবাইকে বলি যে পিরিয়ড এবং প্রেগনেন্সি দুটোকেই টেক ইট ইন ইউর স্ট্রাইড, কারণ এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা হবে, জাস্ট টেক ইট। আরেকটা কথা বলি, বিদেশে যদি আমরা দেখি যে একটি সুইমার, অলিম্পিক সুইমার অথবা খেলছে, টেনিস খেলছে, যে মেয়েরা টেনিস খেলছে, চ্যাম্পিয়নশিপ খেলছে, তারা কিন্তু সবাই পিরিয়ডের সময় ফুল ফ্লেজেড প্র্যাকটিস করছে, তো কাউকে তো ছাড় দেওয়া হচ্ছে না। আর তাদের প্র্যাকটিস কিন্তু খুব কম লেভেলের কিছু না, রিগরাস প্র্যাকটিস করছে। তো তার মানে কি, ইভেন ডেভেলপড ওয়ার্ল্ডে যখন এই ঘটনাগুলো ঘটছে, আমরা জানি যে পিরিয়ডের সময় আনলেস অ্যান্ড আনটিল অসম্ভব বেশি ব্যথা হচ্ছে যে সময়টা, সেই সময়টা সাধারণত 1-2 মেডিসিন খেয়ে তারা কাজে থাকতেই পারে, ব্যথাটা কমিয়ে নিতে পারে। কিন্তু বিশেষ কোনো অসুস্থতা ডায়াগনোসড না হলে জাস্ট পিরিয়ড পেইনের জন্য কিন্তু কাজ থেকে ছুটি নেওয়া বা বসে যাওয়া, এটা অ্যাডভোকেট করা উচিত নয় আমার মনে হয়। এটা একবার যদি শুরু হয় তো একটা সাইকোলজিক্যাল প্যাটার্নও তো হয়ে যাবে, যে প্রত্যেক মাসেই সেই মেয়েটির মনে হবে যে না আমি পারবো না। হ্যাঁ, অসুস্থতার তার একটা হক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তখন সেটা মানে পেইন হোক বা না হোক, তার মনে হবে যে আমার পেইন হচ্ছে, আমার সমস্যা হবে, আমি পারবো না। অর্থাৎ পিরিয়ডের সময় আপনার স্বাভাবিক হাঁটাচলা, স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক দৌড়দৌড়ি, স্বাভাবিক ট্রেন ধরা, মানে অল্প যে এক্সারসাইজ যদি আপনি করেন, ব্যায়াম ট্যায়াম করেন, তাহলে সেই ব্যায়ামটা করা, এগুলো চালিয়ে যান, তাই তো? বন্ধ করবেন। ইভেন আমি কলকাতাতেও বলছি যে মডার্ন স্কুলগুলো যেগুলো আছে, তারা যে তাদের হয়তো সুইমিংয়ের টিম আছে কি ব্যাডমিন্টন টিম আছে, সেখানে যে মেয়েরা পার্টিসিপেট করে, তারা কিন্তু কোনো রেসপাইট দেয় না, তারা ফুল পিরিয়ডের মধ্যে ফুল প্র্যাকটিস করায়। তার মানে দেখা যাচ্ছে যে এটা এটাকে ট্যাবু হিসেবে নেবেন না। পিরিয়ড কোনো ট্যাবু নয়, পিরিয়ড খুব স্বাভাবিক ব্যাপার, শারীরবৃত্তীয় ব্যাপার, যেটা একটি মেয়ের পরিচয়, তার আইডেন্টিফিকেশন, তার নারীত্বের পরিচয়। হ্যাঁ, আমি কিন্তু এইখানটা আই বেগ টু ডিফার। না, আমি হয়তো শব্দটা ভুল ব্যবহার করেছি, তার নারীত্বের পরিচয় বলেছি একটি না, তাও নয়, না, এটা আমি ওইভাবে দেখছি না। এটা আমি কেন ইন্টারাপ্ট করলাম সেটা হচ্ছে, নিশ্চয়ই বলুন। অনেক মেয়েরা আমাদের কাছে বিভিন্ন খাতের চিকিৎসা নিতে আসেন, সেই সময় কিছু কিছু মেডিসিন আমাদের দিতে হয়, যে মেডিসিনটার জন্য মেয়েটির পিরিয়ডটা বন্ধ থাকবে, সে ফর 1 year, সে ফর 2 years। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে, ইন্ডিয়ান সোসাইটিতে অ্যাবসেন্স অফ পিরিয়ডটা একদম অ্যাকসেপ্টেবল নয়। অ্যাবসেন্স অফ পিরিয়ড মানে প্রেগন্যান্সি না, ওই নারীত্বটাই আমার চলে গেল। ও আচ্ছা, তাহলে আমি ঠিক বলেছি।
আপনি আমার ভুলটা তো ওই জন্য আমি আপত্তি করছি যে আমরা চিকিৎসার জন্যও যদি বলি যে এটা প্রয়োজন তোমার জন্য, পরিবার আপত্তি করতে থাকে কারণ পিরিয়ড হচ্ছে না, এটা আবার কেমন ব্যাপার। তখন আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে ইট ইজ পার্ট অফ ইয়োর, তোমার চিকিৎসা, এটা জরুরি, তোমার নিজের স্বাস্থ্যের জন্য জরুরি, কিন্তু অ্যাবসেন্স অফ পিরিয়ড ইজ নারীত্বটা নেই, ওরকম একটা ট্যাবু রয়েছে। এটা থেকে ডেফিনেটলি বেরিয়ে আসছেন মেয়েরা। তবে আরেকটা জিনিস বলি, আমাদের কিডনিতে ভীষণ ভালো কিছু কন্ট্রাসেপটিভস আছে যেগুলোতে পিরিয়ড বন্ধ হয়ে যায়। ওয়েস্টার্ন সোসাইটিতে সেগুলোকে ওয়েলকাম হিসেবে নেওয়া হয়, বিকজ ওরা পিরিয়ড পছন্দ করে না। ওরা বলে ছেলেদের হয় না, ডক্টর আমাকে কিছু দিন যাতে আমারও না হয়। তো ডাক্তার যদি সেফলি এরকম কোনো মেডিসিন দিতে পারেন তাহলে ওয়েস্টার্ন সোসাইটিতে ওরা অ্যাকসেপ্ট করে, কিন্তু ইন্ডিয়ান সোসাইটিতে এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের এখনো আসছে না, কারণ এই সম্পর্কিত অ্যাওয়ারনেসের অভাব। ঠিক তাই, যেটার খুব ভীষণভাবে দরকার। দরকার। এবং যে চেষ্টাটা আমরা করছি আমাদের আনন্দম টেলিভিশনের তরফ একদম, থেকে চেষ্টা একদম। করছি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি এত খোলাখুলি স্পষ্ট করে ব্যাপারটা বললেন, প্রয়োজনীয়তাটা বললেন যে কেন আপনাকে সতর্ক থাকতে হবে, কেন আপনাকে এই ব্যাপারে সচেতন হতে হবে, সব থেকে বড় কথা কেন আপনাকে অ্যাওয়্যার হতে হবে, অন্যদেরও অ্যাওয়্যার করতে হবে। একদম। যদি করতে চান এবং অ্যাওয়্যার হতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলে নিয়মিত আসুন, দেখুন, অন্যদের দেখান। আগামী সপ্তাহে ডক্টর বর্ণালী ঘোষের সঙ্গে আবারও কথা হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নারী কথাতে। আজকে বিদায় চাইছি দিদি আপনার কাছ থেকেও, আপনাকেও ধন্যবাদ জানাই। নমস্কার।